নমস্কার বন্ধুরা, ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে ত্রিপুরা এলডিসি থেকে ভ্যাকেন্সি ইতিমধ্যেই বের হয়ে যাবে। তো সেই উদ্দেশ্যকে মাথায় রেখে আমি এলডিসি, ত্রিপুরা পুলিশ এবং ত্রিপুরা কোর্টের জন্য বাছাই করা মোস্ট ইম্পর্ট্যান্ট জিকে হিস্ট্রি থেকে কিছু কোয়েশ্চেন্স আপনাদের সামনে নিয়ে এসেছি। আশা করছি এই ভিডিওটা আপনাদের এক্সাম প্রিপারেশনকে অনেকটা মজবুত করতে সক্ষম হবে। তো আপনারা যারা একদম সিরিয়াস রয়েছেন, এক্সাম ক্লিয়ার করতে হবে, আপনারা একটু গুরুত্ব সহকারে ভিডিওটা দেখবেন। আর আপনারা যারা নতুন এই চ্যানেলে ভিজিট করছেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন, ঠিক আছে? এবার ডিপ স্টাডি চ্যানেলের পক্ষ থেকে প্রতিনিয়ত এলডিসি এর জন্য প্রতিনিয়ত ক্লাস করানো হবে, আপনারা অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবেন, ঠিক আছে? শুরু করছি আজকে ভিডিওর প্রথম কোয়েশ্চেন দিয়ে, যেখানে বলা হয়েছে মেসোপটেমিয়া শব্দের অর্থ কী। মনে রাখবেন, মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী দেশ। দুই নদের মধ্যবর্তী যে দেশ সেটাকে কিন্তু বলা হয় মেসোপটেমিয়া। তো এই কোয়েশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন আপনারা। তারপর আমরা মুভ করছি 2 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে মেসোপটেমিয়া বর্তমানে কী নামে পরিচিত। তো মেসোপটেমিয়ার বর্তমান যে নাম সেটা হচ্ছে ইরাক, ঠিক আছে? আপনারা চাইলে প্রত্যেকটা কোয়েশ্চেন আপনারা কি করতে পারেন, হ্যান্ড নোট বানিয়ে ফেলতে পারেন, যাতে করে আপনাদের এক্সামের সময় পড়তে সুবিধা হবে, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 3 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে নীল নদের দান কোন দেশকে বলা হয়। তো নীল নদের দান বলা হয় সেটা কোন দেশকে, সেটা বলা হয় মিশর দেশকে, কিন্তু তখন নীল নদের দান দান বলা হতো, ঠিক আছে? তখনকার সময়ে সেখানকার যে কৃষিকাজ করাটা অনেকটাই সুবিধাজনক ছিল এবং আর্থিক অবস্থাও ততটা উন্নত ছিল। সেই কারণে কিন্তু নীল যে নদ সেটাকে কিন্তু নীল নদের দান বলা হতো, ঠিক আছে, মিশরকে, ঠিক আছে? এরপর আমরা মুভ করছি 4 নম্বর কোয়েশ্চেন, মিশরের রাজাদের কী বলা হতো। তো মিশর যে দেশ, সেই দেশটা যার দ্বারা পরিচালিত হতো বা যে রাজাদের দ্বারা পরিচালিত হতো, সেই রাজাদের আমরা কি বলে থাকি, মানে ওইখানকার মানুষেরা যা বলে থাকে সেটা হচ্ছে ফেরাও। ফেরাও বলা হতো মিশরের রাজাদের, ঠিক আছে? এরপর আমরা মুভ করছি 5 নম্বর কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ লেভেলের এক্সামে, কিংবা আমরা যদি দেখি ত্রিপুরার যে সকল কম্পিটিটিভ লেভেলের এক্সাম হয় সেখানে কিন্তু এই ধরনের কোয়েশ্চেন কিন্তু তুলে ধরা হয়। তো সেক্ষেত্রে একটু বুদ্ধি খাটিয়ে এবং সেটাকে ভালোভাবে মাথায় ধরে রাখার চেষ্টা করবেন। মিশরীয় লিপির পাঠোদ্ধার কে করেছিলেন? শাহ পুলিয়ে নামে একজন ব্যক্তি, তিনি মিশরীয় লিপির পাঠোদ্ধার করেছিলেন। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 6 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে পিরামিডের দেশ কোন দেশকে বলা হয়। এই কোয়েশ্চেনের আনসারটা আপনারা অনেকেই জানেন, আর হয়তো অনেকেই জানেন না। যারা জানেন না অবশ্যই একটু জেনে নেবেন এবং সেটাকে ভালোভাবে মাথায় রেখে দেবেন। পিরামিডের দেশ কোন দেশকে বলা হয়, সেটা হচ্ছে মিশরকে। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 7 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে প্রাচীনকালে ক্যালেন্ডার প্রথম কারা তৈরি করেছিলেন। তো প্রাচীনকালে যারা ক্যালেন্ডার তৈরি করেছিল তারা হচ্ছে মিশরীয়রা, এবং মিশরীয়দের থেকেই কিন্তু আমাদের দেশে কি হয়েছে, আমাদের দেশেও সেই ক্যালেন্ডার প্রথা, যেটা ক্যালেন্ডার, সেটা কিন্তু প্রচলন শুরু হয়েছে, ঠিক আছে? তো মনে রাখবেন, প্রাচীনকালে ক্যালেন্ডার প্রথম যারা তৈরি করেছিল তাদের নাম হচ্ছে মিশরীয়। এরপর 8 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রাচীন চীনা সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। প্রাচীন যে চীনা সভ্যতাটা গড়ে উঠেছিল সেটা গড়ে উঠেছিল ইয়াংসিকিয়াং নদীর তীরে। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ লেভেলের এক্সামে তুলে ধরা হয়, ঠিক আছে? এরপর আমরা মুভ করছি 9 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে পৃথিবীর প্রথম পাঠাগার প্রতিষ্ঠিত হয়েছিল কোথায়। তো পৃথিবীর প্রথম পাঠাগার যেখানে প্রতিষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে বেবিলন। বেবিলনে কিন্তু পৃথিবীর প্রথম পাঠাগার প্রতিষ্ঠিত করা হয়েছিল, এবং পাঠাগার মিন্স সেটাই লাইব্রেরি, প্রতিষ্ঠা করা হয়েছিল কোথায়, বেবিলনে। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা। এরপর আমরা মুভ করছি 10 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীতে প্রথম বাটখারা কোন দেশের লোকেরা প্রচলন করেছিল। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। পৃথিবীতে প্রথম যারা বাটখারা তৈরি করেছিলেন বা প্রচলন করেছিলেন সেটা হচ্ছে বেবিলনীয় দেশের লোকেরা, ঠিক আছে? এবার আমরা মুভ করছি 11 নম্বর কোয়েশ্চেন, পৃথিবীতে কারা প্রথম পঞ্জিকা আবিষ্কার করেন। তো পঞ্জিকা আবিষ্কার করেছিলেন যারা, তারা হচ্ছে বেবিলনের আদিবাসীরা, ঠিক আছে? বাটখারা, পঞ্জিকা, এগুলি কিন্তু বেবিলনের আদিবাসীরা তৈরি করেছিলেন। এবার আমরা মুভ করছি 12 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন গ্রিক বীর পারস্য জয় করেন। তো গ্রিক বীর পারস্য জয় করেছিলেন এমন একজন গ্রিক বীর, যিনি হচ্ছেন আলেকজান্ডার, ঠিক আছে? তো আলেকজান্ডার কিন্তু ভারত আক্রমণের ঘটনা, ভারতে কবে পদার্পণ করেছিলেন, সেই বিষয়ে সংক্রান্ত কিন্তু কোয়েশ্চেন আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এই ধীরে ধীরে আমি সব টপিক এবং সবগুলো কোয়েশ্চেন আমি কভার করার চেষ্টা করব, ঠিক আছে? শুধু পাশে থাকবেন। ইলিয়াড ও ওডিসি কোন দেশের মহাকাব্য।
তো ইলিয়াড ও ওডিসি কোন দেশের মহাকাব্য, সেটা হচ্ছে গ্রিস দেশের মহাকাব্য হচ্ছে ইলিয়াড ও ওডিসি। এই কোয়েশ্চেনটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন, অবশ্যই ভালোভাবে মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি 14 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে হুমার কোন দেশের কবি ছিলেন। তো হুমার যে দেশের কবি ছিলেন ওনার নাম হচ্ছে হুমার যে দেশের কবি ছিলেন সেটা হচ্ছে গ্রিস দেশের কবি ছিলেন। এবার আমরা মুভ করছি 15 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা আছে এথেন্স শহরটি কোন দেশে অবস্থিত। তো মনে রাখবেন এথেন্স যে শহরটা সেটা কিন্তু গ্রিসে স্থিত রয়েছে, ঠিক আছে, এটাও একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর আমরা মুভ করছি 16 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিক কে ছিলেন। তো প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ যে দার্শনিক ছিলেন ওনার নাম হচ্ছে সক্রেটিস, তিনিই প্রাচীন গ্রিসের শ্রেষ্ঠ দার্শনিক, ঠিক আছে। এবং দার্শনিক সংক্রান্ত আমরা কিন্তু অনেক তথ্য জানি, ঠিক আছে। এবার আমরা মুভ করছি 17 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে প্রখ্যাত দার্শনিক এরিস্টটল কার শিষ্য ছিলেন। এই কোয়েশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আপনারা সেটাকে গুরুত্ব সহকারে মনে রাখতে পারেন, ঠিক আছে। প্রখ্যাত দার্শনিক এরিস্টটল কার শিষ্য ছিলেন, সেটা হচ্ছে প্লেটো। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 18 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কোন গ্রিক বীর ভারত আক্রমণ করেছিলেন। তো এই যে একটু আগে বলেছিলাম ভারত আক্রমণ করেছিলেন কোন গ্রিক বীর, তিনি হচ্ছেন আলেকজান্ডার, তিনি কি করেছিলেন, ভারত আক্রমণ করেছিলেন। এরপর আমরা মুভ করছি 19 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে রোম শহরের নামকরণ হয়েছিল কার নাম অনুসারে। তো রোম যে শহরটা সেটার নামকরণ করা হয়েছিল কার নাম অনুসারে, সেটা হচ্ছে রোমুলাসের নাম অনুসারে রোম শহরের নামকরণ করা হয়েছিল। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 20 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে কনফুসিয়াস কে ছিলেন। কনফুসিয়াস ছিলেন একজন চীনের ধর্মীয় নেতা, যিনি কনফুসিয়াস নামে পরিচিত, ঠিক আছে। এই কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং অনেকটাই ইউনিক, মনে রাখার চেষ্টা করবেন। এরপর আমরা মুভ করছি 21 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে দাস বিদ্রোহ প্রাচীনকালে কোন দেশে হয়েছিল। তো এই যে দাস বিদ্রোহ সেটা কিন্তু হয়েছিল প্রাচীনকালে রোম দেশে, ঠিক আছে। এরপর আমরা মুভ করছি 22 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হয়েছে কোন সম্রাটের নাম অনুসারে ইংরেজি মাসের নাম অগাস্ট হয়েছে। তো ইংরেজি মাসের নাম অগাস্ট রাখা হয়েছে কোন সম্রাটের নাম অনুসারে, সেটা হচ্ছে অগাস্টাস সিজারের নাম অনুসারে ইংরেজি মাসের নাম অগাস্ট রাখা হয়েছিল। এটাও কিন্তু অনেকটা ইউনিক কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। তারপর আমরা মুভ করছি মিশরকে নীল নদের দান কে বলেছেন। মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে প্লেটো কিন্তু মিশরকে নীল নদের দান বলেছেন। আর এই ধরনের কোয়েশ্চেন কিন্তু কম্পিটিটিভ লেভেলের এক্সামে তুলে ধরা হয়, ঠিক আছে, একটু ডিপলি সেটা মনে রাখার চেষ্টা করবেন। তারপর 24 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে বিবর্তনবাদের জনক কাকে বলা হয়। তো বিবর্তনবাদের জনক আমরা যাকে বলি ওনার নাম হচ্ছে ডারউইন। ক্লিয়ার? এবার আরেকটা কোয়েশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, মনে রাখার চেষ্টা করবেন। অরিজিন অফ স্পিসিস গ্রন্থটি কিংবা বইটির রচয়িতাকে অবশ্যই মনে রাখবেন ডারউইন। এরপর আমরা মুভ করছি 26, যেখানে বলা হচ্ছে সুমেরীয় সভ্যতায় লিপিকে কি বলা হয়। এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন। সুমেরীয় সভ্যতার লিপি যেটা, সেটা হচ্ছে কিউনিফর্ম লিপি, ঠিক আছে, মনে রাখবেন কিউনিফর্ম লিপি। এরপর আমরা দেখব 27, মিশরের লিপিকে কি বলা হয়। মিশরের লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলা হয়। তো সুমেরীয়দের কিউনিফর্ম লিপি আর মিশরের লিপিকে হায়ারোগ্লিফিক লিপি বলা হয়। এবার আমরা দেখছি 28 নম্বর, যেখানে বলা আছে ইহুদিদের ধর্মগ্রন্থের নাম কি, মনে রাখবেন ওল্ড টেস্টামেন্ট হচ্ছে ইহুদিদের ধর্মগ্রন্থ। এরপর আমরা মুভ করছি 29, জরাথ্রুস্ট কে ছিলেন। জরাথ্রুস্ট ছিলেন একজন ধর্ম সংস্কারক। ক্লিয়ার? এরপর আমরা মুভ করছি 30 নম্বর কোয়েশ্চেন, যেখানে বলা হচ্ছে জরাথ্রুস্টের মতবাদ পরবর্তীকালে যে গ্রন্থে লিখে রাখা হয়েছিল সেই গ্রন্থের নাম কি। তো জরাথ্রুস্টের যে মতবাদ পরবর্তীকালে যে গ্রন্থে লিখে রাখা হয়েছিল সেই যে গ্রন্থ, সেটা হচ্ছে জেন্দা আবেস্তা। তার যে উৎপত্তি উত্থান এগুলো সম্পর্কে তার কোথায় লেখা হয়েছে, জেন্দ আবেস্তাতে, ঠিক আছে। তো এই ছিল এলডিসির জন্য হিস্ট্রি থেকে বাছাই করা মোস্ট ইম্পর্টেন্ট 30 কোয়েশ্চেন্স। আশা করছি এই কোয়েশ্চেনগুলো আপনাদের এক্সাম প্রিপারেশনের জন্য অনেকটা হেল্পফুল হবে। তো আর আপনাদের কাছে যদি এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও কাজে আসে, তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে ডিপ স্টাডি চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার চেষ্টা করবেন। ধন্যবাদ সবাইকে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুস্থভাবে আপনাদের এক্সাম প্রিপারেশনকেও চালিয়ে নিয়েছেন এই কামনাই করছি। দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ভিডিওর সঙ্গে।